ফ্যামিলি কার্ডের বিরুদ্ধে, মানে বিএনপি যে ফ্যামিলি কার্ডের কথা বলছে তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখিয়েছেন জামায়াত আমির। এই ক্ষোভ দেখানোর মাধ্যমে তিনি তার অজান্তেই দুটো বার্তা দিয়ে দিয়েছেন যেগুলো তার বিরুদ্ধে যাবেই। উনি কি বলেছেন আমি আমার এই ভিডিও শেষে দিয়ে রাখবো, আপনারা দেখবেন আশা করি। তিনি বলেছেন, আমি একটু মুখেই বলি, সেটা হচ্ছে তিনি বলছেন এক হাতে ফ্যামিলি কার্ড দিচ্ছেন, আরেক হাতে মায়েদের গায়ে হাত, মা শব্দটা ব্যবহার করছেন মানুষের আবেগে সুরসুরি দেওয়ার জন্য, আমরা বুঝতে পারছি। তারপর তিনি বলছেন রাখ তোদের ফ্যামিলি কার্ড। উনি তুই তোকারি করছেন ইদানিং, প্রচুর তুই তোকারি করছেন। ওনার এতদিন আমরা তাকে যেভাবে চিনতাম, তার মানে সেটা একটা মুখোশ ছিল। আসল ডাক্তার শফিক আসলে এখন বেরিয়ে আসছে। রাখ তোদের ফ্যামিলি কার্ড। ক্ষুব্ধতা আসলে কি বার্তা দেয়? জামাত নারীদের উপরে হামলা হচ্ছে, কোনো জায়গায় এই ধরনের হয়তো কিছু সত্যতাও আছে। আমরা জানতে চাই জামাত কি মামলা করেছে, জামাত সরকারের বিরুদ্ধে কি বলছে। সরকারের তো এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ছিল। আমরা প্রায় দেখেছি জামাত এবং এনসিপির পক্ষ থেকে কোথাও কোনো অনিয়ম হলে বিএনপিকে দায় দাও, অথচ যেগুলো ঠেকানোর দায়িত্ব সরকারের, যে সরকারকে আমরা টাকা পয়সা দিয়ে পুষি, তার বিরুদ্ধে কোনো কথা নেই। ডক্টর শফিকের তো উচিত ছিল ডক্টর ইউনূসের বিরুদ্ধে খানিকটা রাগ হওয়া, বিশদগার না হলেও তাদের তো তলে তলে খাতির আছে, কিছু অন্তত লোক দেখানোর জন্য হলেও করার কথা ছিল। এগুলো ঠেকাচ্ছে না কেন যদি হয়ে থাকে? আর যা হয়েছে একটা দুটোকে সারা দেশব্যাপী হয়েছে, এভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছেন তারা। তো যে বললাম বার্তার কথা, প্রধান বার্তাটা পরে আসছি। অপ্রধান মানে কম গুরুত্বপূর্ণ যে বার্তা, এটারও গুরুত্ব খুব কম যে তা না, খেয়াল করবো আমরা। আমি কিছুদিন আগেই, দুদিন আগেই একটা ভিডিওতে বলেছি যে উনি উত্তেজিত হয়ে পড়ছেন। তার এই উত্তেজিত হয়ে পড়া বোঝা যাচ্ছে তিনি মাঠে যে পরিস্থিতি দেখছেন সেটা তাদের অনলাইনে যে বাবল তৈরি করেছিলেন ওভার দ্য ইয়ার্স, এবং শেষে গত শেখ হাসিনার পতনের পর সেটা আসলে কার্যকর ক্ষেত্রে কিছুই না। আমরা ফান করে বলি বটের তো ভোট নেই, এটা উনি টের পাচ্ছেন, এবং সম্ভবত যতটা খারাপ ভেবেছেন পরিস্থিতি তার চাইতে অনেক বেশি খারাপ। তাই তিনি মেজাজ ধরে রাখতে পারছেন না, তিনি উত্তেজিত হয়ে পড়ছেন, এটা আমরা বলতেই পারি। এটা একটা দিক। আরেকটা হচ্ছে বিএনপির ফ্যামিলি কার্ডই এই নির্বাচনে অতি গুরুত্বপূর্ণ রোল প্লে করতে যাচ্ছে। মানে এটা না থাকলেও বিএনপির সাথে তারা পাত্তা পেতেন না, কিন্তু আরও অনেকগুলো ইস্যুর সাথে এই ফ্যামিলি কার্ড, জনাব তারেক রহমান নির্বাচনের ইশতেহারের বহু আগে থেকে এই ফ্যামিলি কার্ডের আলাপ তুলেছেন, এই ফ্যামিলি কার্ডের আলাপ নিয়ে এসছেন, জনসভাগুলোতে বলছেন, জনগণ কানেক্টেড হচ্ছে। এই দেশের সবচেয়ে দরিদ্র জনগণ যদি মাসে 2 বা 2.5 টাকা ক্যাশ পায়, এটা তার জন্য একটা বিরাট লাইফ লাইন হতে পারে। এটা মানে শুধু একটা দলের নির্বাচনে জেতার ইস্যু না, আমি এটা আলাদা ভিডিও করে দেখিয়েছি। এটা ব্যক্তির জীবন সহজ করবে, দেশের অর্থনীতি পাল্টে দিতে পারে। কারণ এই ধরনের টাকা গরিব লোকের হাতে যদি যায়, এটা সাথে সাথে বাজারে চলে যাবে। যদিও এই কার্ড সবার জন্য দেয়া হবে, কিন্তু আমরা ধারণা করতেই পারি মধ্যবিত্ত থেকে উপরের দিকের শ্রেণীর যে মানুষরা আছে তারা এটা নেবেন না, বাকিরা যারা নেবেন তারা এটা খরচ করে ফেলবেন। এটা একটা বিরাট মাল্টিপ্লায়ার এফেক্ট হবে অর্থনীতিতে, বিরাট চাহিদা তৈরি হবে, এবং সেটার জন্য প্রচুর ব্যবসা, প্রচুর শিল্পায়ন হবে। কিন্তু সাধারণ মানুষ যেটা বোঝে তার জীবনে কি হবে, এটা যে অসাধারণভাবে কানেক্ট করছে, এটা জামাতের আমির এই তথ্য পেয়েছেন। তাদের তো লোকজন আছে, তাদের লোকজন বাড়ি বাড়ি যাচ্ছেন, ক্যাম্পেইন করছেন। বলা হয় যে তাদের লোকজন আরও বেশি বাড়ি বাড়ি যাচ্ছেন, বিশেষ করে তাদের নারীদের কাছে যাচ্ছেন। সুতরাং সেই নারী যাকে তিনি জান্নাতের টিকিট দিতে চেয়েছেন বা এককালীন কিছু টাকা বিকাশে পাঠাবেন বলে বলছিলেন, যেটা একটা ঘুষের মতো ব্যাপারে, যার একটা বিনিময় আছে, সেই জায়গায় বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে এটা কাউকে অনুদান না, এটা রাষ্ট্রের যিনি ডেপ্রাইভড, যিনি কম প্রিভিলেজড, তার অধিকার, সেটা বিএনপি দেবে বলে বলছে। এটা মাসের পর মাস, বছরের পর বছর তারা পেয়ে যাবেন, এটা কানেক্ট করে ফেলছে। সুতরাং দীর্ঘদিন নারীদের ওপরে যে কাজ করেছিল জামায়াতে ইসলামী, তার নারী কর্মীদেরকে পাঠিয়ে ইমানি দায়িত্ব বলে, বেহেশতে যাওয়ার টিকিটের কথা বলে, কিছু টাকা এককালীন দিয়ে, এগুলো ফেল করছে। আমি আশা করি বিএনপিটা ধরতে পারছে, বুঝতে পারছে। বিএনপি তার ফ্যামিলি কার্ডের ক্যাম্পেইন, জনাব তারেক রহমান তো বটেই, ক্যান্ডিডেটরা ক্রমাগত বিএনপির প্রতিটা ক্যান্ডিডেটের এই ফ্যামিলি কার্ডের ক্যাম্পেইনটাকেই সবচেয়ে হাইলাইট করতে হবে। মানে তিনি লোকালি কি করবেন সেটা তো করবেনই, কিন্তু এই সুবিধাটা হচ্ছে এটা এমন একটা জাতীয় প্রোগ্রাম যেটা লোকাল ভোটাররাও বেনিফিট পাবে। অনেক জাতীয় প্রোগ্রামের বেনিফিট লোকালরা পায় না, ফলে লোকাল অনেক রকম প্রতিশ্রুতি তারা দেন। সুতরাং বিএনপির ক্যান্ডিডেটদের উচিত হবে যত বেশি সম্ভব ফ্যামিলি কার্ডের ক্যাম্পেইন বাড়ি বাড়ি নারীদের কাছে নিয়ে যাওয়া, কারণ এই কার্ড নারীদেরকে দেওয়া হবে। জামাতের সেই নারীদেরকে টার্গেট করে যা যা করা হয়েছিল, সেটা জামাতকে যতটুকু সুবিধা দিতে পারত সেটা ধ্বংস করে দেওয়ার একটা মোক্ষম অস্ত্র হতে পারে ফ্যামিলি কার্ড। তারা এটা করবেন, যে লাস্টে যে কটা দিন আছে যত দ্রুত তারা সম্ভব সেটা করবেন, আমি এটা আশা করি। এক হাতে ফ্যামিলি কার্ড আর এক হাতে মায়ের গায়ে হাত। রাখ তোদের ফ্যামিলি কার্ড। আমার মায়ের মর্যাদার চাইতে ওই ফ্যামিলি কার্ড নস্যি, এর 2 পয়সার কোনো গুরুত্ব নাই। আগে আমার মায়ের মর্যাদা, তারপরে তোদের ফ্যামিলি কার্ড। জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়া নিয়ে
যা ঘটছে এখন এটাকে সুস্পষ্ট একটা পরিকল্পনা বলে মনে হচ্ছে জামায়াতের দিক থেকে, যেটার মাধ্যমে তারা তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির ভীষণ ক্ষতি করার চেষ্টা করছে। আমরা গতকাল দেখেছি বঙ্গভবনের একজন কম্পিউটার প্রোগ্রামারকে ডিবি প্রাথমিকভাবে আটক করেছিল। এরপর সারা দিন নানা ঘটনা ঘটলো এবং সবশেষে বেশ রাতে পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয় এবং সেখানে জানানো হয় যে তারা ইনভেস্টিগেট করেছেন এবং তাকে গ্রেফতার করা হচ্ছে সংশ্লিষ্ট থানার মাধ্যমে, যে থানায় জামায়াত ইসলামী জিডি এবং মামলা করেছিল। এটাকে খুব স্পষ্টতই একটা ফ্রেমিং, একটা পরিকল্পনা তৈরি করা হচ্ছে সেটা বলতে পারি, কারণ আমরা আসবো এই জায়গায় কত রকম অসঙ্গতি আছে এই জায়গায়, এবং একটার পর একটা ঘটনা ঘটিয়ে আসলে দিনের শেষে তারা চেষ্টা করছেন এটা করতে। উদ্দেশ্যটা খুব ক্লিয়ারলি বোঝা যাবে। জনাব গোলাম পরওয়ার, জামাতের সেক্রেটারি জেনারেল, খুব ক্লিয়ারলি বলছেন, আমরা মনে করি বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি জামাত ইসলামীর ইমেজ ধ্বংস করার জন্য সাইবার অ্যাটাক করেছে। তিনি এরকম একটা কথা বলেছেন জনসভায়। কি হচ্ছে আবার বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি? আমরা ফ্রেমিংটা বুঝতে পারছি নিশ্চয়ই। দীর্ঘদিন থেকে নির্বাচন চাওয়ার অপরাধের কারণে, মানে গণতান্ত্রিক বাংলাদেশ চাই কিন্তু যারা নির্বাচন চায় তাদের অপরাধ হয়ে যায়। বিএনপি যেহেতু নির্বাচন চেয়েছে রিপিটেডলি, বা কোনো ব্যক্তিও যখন চেয়েছে, আমি যখন চেয়েছি, ভারতের দালাল হয়ে গেছে। আবার বঙ্গভবনের কথা এখানে এই কারণেই আসছে, জনাব শাহাবুদ্দিন চুপ্পুর প্রতিও ভীষণ ক্ষুব্ধতা আছে। জামায়াত ইসলামী সহ তাদের সাথে অ্যালাইন্ড বেশ কিছু ইনফ্লুয়েন্সারের, বিশেষ করে বিদেশে থাকা লোকজনের। তো তারা মিলে বঙ্গভবনকে আনেন, কারণ শাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগের একমাত্র ব্যক্তি যিনি আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি এবং এখনও রয়ে গেছেন, তাকেও একইভাবে ফ্রেম করা হয়। এই হচ্ছে জনাব গোলাম পরওয়ারের ন্যারেটিভ। তাহলে অঙ্কটা মিলে যায়। অনেক দিকে লাভ হলো এই যে হ্যাকের নাটক সাজিয়ে এখন দিনের শেষে বিএনপিকে এভাবে অ্যাটাক করা যাচ্ছে, এবং এই অ্যাটাকগুলো অবশ্য একটা ইনহেরেন্ট দুর্বলতা হিসেবে আমাদের সামনে হাজির হবে বলে আমি মনে করি, বা এটা একটা বহিঃপ্রকাশ। জামায়াত আসলে খুবই ফ্রাইটেন্ড বা খুবই ভীতবোধ করছে এই আচরণ। তাই যাই হোক, যা ঘটনা ঘটেছে সেটা একটু বলা দরকার। প্রাথমিকভাবে যখন ওই প্রোগ্রামারকে গ্রেফতার করা হয় তখন এই আলাপটা হচ্ছিল যে তাকে সরকারি চাকরির যে বিধি আছে, আইন আছে, সেটা লঙ্ঘন করে গ্রেফতার করা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া। যদিও ব্রিফিং আমি দেখলাম সেখানে তারা বলছেন তারা এই অনুমোদন বা অনুমতি নিয়েছেন। কিন্তু এখানে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, সেটা হলো তাকে গ্রেফতার করা উচিত হবে কি হবে না সেটা নিয়ে ডিবি দ্বিধাবিভক্ত হয়ে পড়েছিল। আমি পড়ছি প্রথম আলো থেকে। নাম প্রকাশ না করার শর্তে একজন ডিবি কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত ডিজিটাল ফুটপ্রিন্ট যতটুকু পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে সারওয়ার আলম সরকারি যে ইমেইল ব্যবহার করতেন সেটি আগেই হ্যাকড হয়েছিল। ফলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিনা সে বিষয়ে আজ সন্ধ্যা পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। সম্ভবত তারা এই জায়গায় শক্ত ছিলেন, কারণ সংবাদ সম্মেলনেই দেখেছি একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে ডিবি কর্মকর্তারা এটা বয়কট করেছে, যারা তদন্ত করেছে তারা বয়কট করেছে। এটার কোনো সদুত্তর ওখানে থাকা পুলিশ কর্মকর্তাকে আমরা দিতে দেখিনি, সম্ভবত তিনি ডিএমপি কমিশনার। যাই হোক, তো সেটা যখন হয়নি তাতে আমরা বুঝতে পারি, ডিবি নিজে বুঝতে পারছে ওটাই হ্যাকড হয়েছিল। আরেকটা খুব সাধারণ কাণ্ডজ্ঞানের কথা, মানে একটা মানুষ মানে জামায়াতের আমিরকে তার এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়নি, মানে এটাও আবার 14 রকম কথাবার্তা আমরা শুনেছি। মানে এতে বিশাল এক্সপার্ট আইটি টিম আমাদেরকে প্রথম জানিয়েছিল যে এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে, এটা সেটা দেখালো। পরে আবার ব্রিফিং করা হচ্ছে তার নাকি ডিভাইস হ্যাক হয়েছে, সেখান থেকে এক্স অ্যাকাউন্ট কন্ট্রোল করা হয়েছে। বাদ দেই, মানে এই অসংলগ্নতাগুলোই অনেক কিছু ক্লিয়ারলি আমাদের সামনে প্রমাণ করে দেয়। যাই হোক, তারা এটা বললেন, কিন্তু এখানে আমাদের সামনে যেটা আসলো, এই যে মিস্টার সারওয়ার আলম, মানে এত স্টুপিড তিনি তার অফিসিয়াল যে ইমেইল অ্যাড্রেস আছে বঙ্গভবনের মধ্যে, বঙ্গভবনের অ্যাড্রেস দিয়ে লেখা, সেটা থেকে তিনি ম্যালওয়্যার পাঠাবেন জামাত আমিরের কাছে যেন তিনি এটা ক্লিক করে বিপদে পড়েন, বা তার ফোন থেকে, তার ভাষ্য মতে ফোন বা ডিভাইস তার আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। মানে এত স্টুপিড লোকজন, এবং বিএনপি ইন্ডিয়া চক্রান্ত করছে এবং তাদের মাথায়ও কোনো ঘিলু নাই। এমন একজনকে নিলেন যিনি তার বঙ্গভবনের ইমেল দিয়ে বলছে বিএনপি এবং ভারত, মানে ইন্ডিয়ার বিরুদ্ধে অনেক সমালোচনা করা যায়, ভারতের গোয়েন্দারা এত বেশি কাঁচা আমার অন্তত মনে হয় না। আমি ঠিক জানি না তারা সেটা মনে করছেন, তো সেটাও তারা মনে করছেন। আর এখন যদি এটা হয়ে থাকে যে তার এটা হ্যাকড হয়েছিল আগেই, তাহলে কি প্রশ্ন আসে ওখান থেকে কি পাঠানো হয়েছে এবং সেটাকে কেউ হ্যাক করে সেটার মাধ্যমে পাঠিয়েছে? অনেক প্রশ্ন আসতেই পারে যদি সেটা হ্যাক হয়ে থাকে, যদিও বারবার বলছি এটা আসলে সেরকম হয়েছে বলে আমরা মনে করি না।
পুলিশের মধ্যে খুবই সম্ভাবনা আছে জামায়াতের হয়ে একটা ফ্রেমিং তৈরি করার। 5 আগস্টের পরে যে পরিস্থিতি ছিল, ধীরে ধীরে ধাপে ধাপে বর্তমান যিনি আইজিপি আছেন এবং পুলিশের একজন বিশেষ সহকারী যিনি পদত্যাগ করেছিলেন, তারা জামাতের মতো করে পুলিশ সাজিয়েছেন, এই অভিযোগ আছে। পুলিশের গুরুত্বপূর্ণ এবং শীর্ষ পদগুলোতে মূলত জামায়াতিরা পদায়িত হয়েছেন, তার একটা বহিঃপ্রকাশ সম্ভবত আমরা এখন দেখতে পাচ্ছি, যেখানে এই ধরনের একটা নাটকের অংশ পুলিশ বাহিনী হচ্ছে। হাসিনার সময় আমরা এই ধরনের নাটক পুলিশ, এমনকি সেনাবাহিনীর কোনো কোনো গোয়েন্দা সংস্থা, এটা অবশ্য সেনাবাহিনীর না, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা যেটা প্রধানমন্ত্রীর অধীনে থাকতো, তাদেরকে দিয়ে করানোর চেষ্টা করা হয়েছিল। একই রকম ফ্রেমিং আমরা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু আমি ওই যে শুরুর দিকে একটা কথা বলেছিলাম, আমি সত্যিই বিশ্বাস করি এই ধরনের আচরণ জামায়াতের মেজর একটা দুর্বলতার বহিঃপ্রকাশ। সেটা হচ্ছে জামায়াত ফাউল করছে। মানে খেলার মাঠে যখন কোনো দল খুবই দুর্বল পারফর্ম করে, তখন সে অপর পক্ষকে ফাউল করার চেষ্টা করে। কোনো খেলোয়াড় যখন অনেক বেশি ভালো হয়, তাকে ফাউল করার চেষ্টা করে। ম্যারাডোনা, মেসি, তাদের মতো প্লেয়ারকে প্রচুর ফাউল, রোনালদোকেই আমরা দেখেছি খেলার সময় প্রচুর ফাউল করার চেষ্টা করা হয়েছে, কারণ তার সাথে ঠেলে পারা যায় না। জামায়াত এখন যেটা করার চেষ্টা করছে, মানে গায়ের জোরে বিএনপি গায়ে ভারতের তকমা বা ট্যাগ লাগিয়ে দেওয়ার চেষ্টা। মানে বর্তমান বাংলাদেশ এটা ফ্যাক্ট যে ভারতপন্থী কেউ ভারতের সাথে আঁতাত আছে, সেটা তার রাজনৈতিক ভবিষ্যতের জন্য খুবই ক্ষতিকর হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশে বর্তমানে কোনোটাই প্রো ভারত দল আছে বলে আমি কোনোভাবেই মনে করি না। বরং বিএনপি দীর্ঘদিন, মানে এই আলাপ আমাদের রাজনৈতিক মহলে ছিল যে বিএনপিকে পছন্দ করে না বলেই ভারত রাদার বাংলাদেশের নির্বাচনটা হতে দেয় নাই। কিন্তু তারা যখন এই আলাপটা করেছে, এটা আমাদের কাছে খুব হাস্যকর লাগে যে বিএনপি ভারতের সাথে আঘাত করছে। প্রেসক্রিপশন মিলবে যে আমাদের গোলাম পরওয়ার যা বলছেন, ওই খুবই ইনফ্লুয়েন্সাররাও একই আলাপ দেশের বাইরে বসে বসে দিচ্ছেন, ও ভারতের সাথে চলে গেছে। এর সাথে মাঝে মাঝে সেনাবাহিনী বা সেনাপ্রধানকেও যুক্ত করে তারা একই রকম কথা বলার চেষ্টা করেন। একই প্যাটার্ন, একই জিনিস, একই ধরন, একই রকম। আসবো জামায়াতের লোকজনের বা জামায়াতের আসলে ভারতের সাথে কি তারা খুবই টাফ, ভারতে বহু কিছু ঘটিয়ে দেবেন তারা বলছেন, সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো। তো যেটা বলছিলাম, এই যে অন্যায়ভাবে গায়ের জোরে যা করার চেষ্টা করছে, এটাকে খেলার ফাউলের মতো মনে হয়। এই ফাউল তখন কোনো দল করে যখন সে খুবই দুর্বল বোধ করে নিজেকে, সে খুবই স্ট্রেসড থাকে যে সে বাজেভাবে পরাজিত হবে, তখন এটা হয়। আমি মনে করি যে আমাদের এই আচরণগুলো সেটার একটা ক্লিয়ার ইন্ডিকেশন।